করবো? ওকে নিয়ে পিরিত করলেই চলবে? এদিকে টেবিলের উপর যে এটো বাসনগুলো পড়ে রয়েছে সেগুলো মাজা মাজা করবে কে? কটা জি চাকর আছে? যাচ্ছি না। চলো না দিদি, আমি তোমার সঙ্গে হাতে হাতে কাজ করি। ও বাবা, কি পিরিত রে! দেখবো দেখবো কত কাজ করতে পারো। দেখি তোমার বাবা মা কি গয়না পরিয়ে শ্বশুর বাড়ি পাঠিয়েছে। গলার ওই দুটো সোনা নেই মিটে শাল? আমার মা বাবা নেই, ছেলেবেলাতেই মারা গেছেন। আমি বাবার কাছেই মানুষ। মা বাবাকে খেয়ে বসে আছো? ধন্যি মেয়ে। এখানে সে আবার তো নতুন করে মা পেলাম। ও বাবা, কি কাব্য মারা কথা রে বাবা। শিখে নাও মেজো বউ, শিখে নাও। আমার বাবা সব একামি আসে না। না, কোনো দেখি হাতটা। আজকে তো আমাদের বাড়িতে পুঁটি মাছ আসেনি। এই পুঁটি মাছ এলে কোথেকে? নদীরাতে বাড়িতে আজ কাজের মেয়েটা আসেনি, ওগুলো কাটতে দিয়ে গেছে। ওনাকে আজ ঠাকুর এসেছে, সে নাকি পুঁটি মাছ খেতে খুব ভালোবাসে। এদিকে তোমার অসুস্থ ছেলে খিদে ছেলে কাঁদছে, আর তুমি লোতর ঠাকুরকে পুঁটি মাছ খাওয়ানোর জন্য। সব কথাতে এভাবে হেসো না তো। ওঠো ওঠো বলছি। তুই তো লোতকে চিনিস, এসে যদি দেখে মাছ কাটা হয়নি সে আমি বুঝবো। তুমি হাত ধুয়ে ছেলের কাছে যাও। না ছোট, আমি কেটেই যাবো। তোমার অসুস্থ ছেলে দিব্যি বটে, এরপরেও যদি তুমি একটা মাছ বটিতে ছোঁয়াও তাহলে তুমি জানবে তোমার ছেলের গলায় বটি বসালে। কিন্তু কেটে কি দিলে ছোট? গুড আফটারনুন ফ্রেন্ডস, জাসিমাতে সবাইকে স্বাগতম। একটু এন্টারটেইনিংয়ের সাথে চলে এলাম, তোমাদের সাথে প্রচণ্ড প্রচণ্ড মজা করব আর প্রচুর আনন্দদায়ক একটা ভিডিও করব। প্রথমবার আমার বহিন তোমরা যতই করো বাহানা, যতই বলো না না না, আমার বহিনকে আমি আর তো ছাড়ছি না। আমার বহিনের দোষ দেখলে আমি 100 বার বলবো, 1000 বার বলবো, যা নয় তাই করে বলবো। পুরনো একদম সে বাঘের মতন ছিঁড়ে ছিপড়ে ওকে একদম রোগা প্যাংলার থেকে ওর কঙ্কাল হাড্ডি গুড্ডি বের করে দেবো, কিন্তু বাইরের কাউকে বলতে দেব না। কাল নাগিনী বলেছে মানে আমার এখানে ছোবলটা পড়েছে, তাই না বল বহিন? তবে বহিন একটা কথা বলেছে, বহিন তোর আমার প্রতি অনেক অভিযোগ, তুই আজকে আমি পাশ করিয়েছিস। মানে পাশটা তবু তোর মন থেকে দিতে ইচ্ছে করছে না নাম্বারটা। তুই যতই বলিস, তুই প্রত্যেকটা মুহূর্তে আমায় বুঝিয়ে গেছিস আমি কি করিনি আর কি করেছি, কি বলিনি আর কি বলেছি। তা এখন আমার মূল বিষয় হচ্ছে ননদ বৌদি শাশুড়ির ঝগড়া। হাঁড়ি হাঁড়ি বিরিয়ানি খাইয়েছি, হাঁড়ি হাঁড়ি, হ্যাঁ এক একটা বিরিয়ানি বড় বড় দোকান থেকে 300 350 টাকা করে এক একটা হাঁড়ি। তার মানে যখনই এসেছে 10টা 12টা করে হাঁড়ি এসেছে, সে হাঁড়ি হাঁড়ি বিরিয়ানি খাইয়েছি। সেগুলো ভুলে গেছো? ছোলা মুড়ি খাইয়ে লোককে দেখাচ্ছ নিজের মা নিজেরই থাকে। শাশুড়ি কখনো নিজের হয় না, পরের মা কখনো নিজের হয় না, এটা প্রমাণ, বর্তমান প্রমাণ। পুঁটি মাছ কাটাচ্ছে ওর নিজের মেয়ের জন্যে, ওর নিজের মেয়ে পুঁটি মাছ কাটতে পারে না, আর আমি একটু মোচা ছাড়াতে পারি না বলে আমাকে বলেছে তোমার বাবা আমাকে যে শেখায়নি। হ্যাঁ, নিজের মেয়ে যে পুঁটি মাছ কাটতে পারে না সেটা ভুলে গেছে। নিজের মেয়ে সংসার না করে তার বরের কাছে যা যা ঝাঁটা মারবি, তুই আমায় ঝাঁটা মারবি, আবার ঝাঁটা পিটা। আমার আজ থেকে তুমি বলে সম্মান দেব না, সম্মান যা ছিল পেয়ে গেছো। আজ থেকে এই তুই তোর সংসার ছেড়ে তুই আমার সংসারে এসে বসে আমি তোকে বসিয়ে খাওয়াবো? তোর মাকে খাইয়েছি, তোর বাপকে খাইয়েছি, তোর মায়ের কবে থেকে হোটেলের ব্যবসা চালিয়েছি সব আজকে বলবো, আজকে সব ইতিহাস খুলে বলতে হবে আমায়, বলতে হবে। দেখো 12 মাস, এখন 12 মাস নেই, 13 মাসে 100টা পর্বণ আসবে, মানে বলতে হবে, ছোটোখাটো সব বলতে হবে অবশ্যই। না এটা আমি ওকে কোনো টোন টিটকিরি কাটছি না বা কোনো টিজ করছি না, বলতে হবেই। আমরা শুনতে চাই তোমার স্যাক্রিফাইস, তোমার সেই সব দিনগুলো, সেই সমস্ত কষ্টগুলো, পুরনো ইতিহাস লোকে ভুলে যায়, তাই কানের মধ্যে গুতিয়ে গুতিয়ে খুঁচিয়ে আবার মনে করিয়ে দাও। এন্টারটেন মানে এন্টারটেন, এটা অ্যাকচুয়ালি এন্টারটেন জগৎ, সবাই এন্টারটেনিং নিতে চাইছে। ঝগড়া ঝাঁটি এগুলো মানুষের মনের ভিতরে এন্টারটেন এনে নেয়, মনের ভিতরে আবেগ আনন্দ, হ্যাঁ মানে ব্লাড সার্কুলার আগে সাই 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 করে বাড়তে থাকে। এতেই যদি মানুষ খুশি হয়। बजा जो पूछे गाए जमाना कोई बहाना बना ही लेंगे। এখন তো যেটাই হোক, বাজার যেটাই হোক, ঝগড়া জামানা চাইছে, ঝগড়াই করবে, ঝগড়া। মেন কথা, এবার আমি কি খাইয়েছি? এই তোর বড় ছেলে, এই আর আজ থেকে তুমি আপনি কিচ্ছু না, মা বলে কেউ নেই, বয়েস জ্যেষ্ঠ হতে পারে তার বাড়িতে, আমার কাছে কিচ্ছু না। তোর ছেলে অরবিন্দ ভবন, হ্যাঁ শ্রী শ্রী অরবিন্দ ভবন ক টাকার বাজার করেছে? এই শাশুড়ি, বুড়ি শাশুড়ি,
তোমায় বসিয়ে খাইয়েছি, তোমার স্বামীকে বসিয়ে খাইয়েছি, তোমার মেয়েদেরকে গান্ডে পিন্ডে খাইয়েছি, আর ব্যবসা করার জন্য আমার কত টাকা যে লস করিয়ে দিয়েছি সেগুলো তো পরে আসছি। সবাই পরে আসছে, ক্যামেরা খুলে ঝুড়ি ঝুড়ি মিথ্যে কথা বলে দিলেই হলো। কেন এই বুড়ি কি মিথ্যে বলতে পারে, কি মিথ্যে বলতে পারে। কড়াই কড়াই মাছ আমরা দেখেছি, কড়াই কড়াই মাছ রান্না হচ্ছে, এটা কিন্তু মানতেই হবে ওদের বাড়ির রান্না। কড়াই কড়াই সবসময় দেখি বেশ দামি দামি মাছ, আর মাছের পিসগুলো বড় বড়। আর যখনই কিছু হয়েছে তখনই বৌমা ফোন করুক চাই না করুক, শাশুড়ি সবাই এই এনেছে এনেছে অনেক বড় বড় মাছ এনেছে, রাখ তো তোরটা তোর বাড়ির ফ্রিজে রাখ, চলে আয় তাড়াতাড়ি, আচ্ছা এই বাড়িতে 3 বেলা খাবি। আরে সকাল সকাল এটা একটা একটা ছোট্ট উপমা দিচ্ছি। আমার শাশুড়ি, এখন আমার শ্বশুরের সাথে আমার ননদের মেয়ে এসছে, তখন ছোটো, খুব ছোটো, বিয়ে হয়ে গেছে ওর এখন, মেয়ে এসছে। যাই হোক, ও শুধু আলু ভাজা ভাত খেতে ভালোবাসে, আর কিচ্ছু না। কোনো চাহিদা যে খাবো আহামরি খাবো কোনো চাহিদা নেই, কিন্তু ভাত পাকে পাকে ভাত খাবে, আর আলু ভাজা হোক বা একটা যে কোনো তরকারি দিলে হবে। আমার শাশুড়ি ঘি দিচ্ছে, হ্যাঁ ঘি, যেহেতু শাশুড়ি নিরামিষ খায় বলে শুভ সবসময় মা আসলে দুধ ঘি ছানা এটার একদম কম্পালসারি ব্যবস্থা করে রাখতো, যাতে মায়ের কোনো খেতে অসুবিধা না। গরম ভাত আলু সেদ্ধ ঘি দিয়ে খাওয়া যায়, একটা নিরামিষ তরকারি ঘি দিয়ে একটু গরম গরম ভাত, আর সবসময় গরম না। দেখেন ঘি এনেছে আমার শাশুড়ি, বেশি করে চামচে করে বেশি করে ঘি তুলে ওই ননদের মেয়েকে দিচ্ছে। এবার ও তো ছেলে মানুষ, ও বলছে আমি এতগুলো খাবো না, এত খাবো না। দিয়ে বলছে কি, আরে খাইলাও মামার বাড়ি আসতো, খাইলাও, মানে আমি দেখে হাসছি। তো এটা হচ্ছে বলছে আছে একটু বেশি করে খা। আমার শাশুড়ি শ্বশুরবাড়ি অর্থনৈতিক অবস্থা খুব জাহামনি ছিল তা না। শোনো, সব থেকে বড় ব্যাপার অনেকগুলো বাচ্চা, তার বাচ্চা মানে সব এসে আমার শ্বশুরবাড়িতেই, তাহলে সেরকমই পাত পড়তো, সেরকমই রান্নাবান্না হতো, সেরকম তারা অতগুলো পাত 2-3 বার করে ঘুরতে গেলে কী হবে। আমি ওই দিকে কোনো কমপ্লেন করছি না, এটা হচ্ছে বলছি এটা নেচার, এটা হচ্ছে একটা ব্রেনের ইয়ে। তাই ওর শাশুড়ি কোনি, আমাদের আদরের সন্ধ্যা রায় কোনি নেমন্তন্ন করুক চাই না করুক, শাশুড়ি ফোন করে বলে দেবে এই তোদের চাঁদা বাজার করেছি সব ফ্রিজে ঢোকা, শীঘ্রই চলে আয়, কোনি আজকে বাজার করেছে। আর আগের দিন রাতে যদি আলোচনা হয়ে যেত এই কাল কিচ্ছু বসাবি না, সকালবেলা ঘুম চোখ খুলে ডলতে ডলতে এই বাড়ি এসে ব্রাশ কর, দুধ চা থেকে শুরু হবে, রাতের খাওয়ার খেয়ে তারপরে যার বাড়ি যাবি, আর যে যেতে পারবি না সেখানে থেকে যাবি, পরের দিনের সকালে আশিবাসি যা থাকবে খেয়ে দিয়ে তারপরে যাবি। বুঝেছ? এই শাশুড়িদের এত খাইয়ে এত করে এত দিয়ে তারপরেও নাম নেই। তবে আমার ভাই বা আমার কাকা কাকিমার সম্বন্ধে আমি অনেক কিছু বলিনি, যেটা আমার বহিনের কমপ্লেন, বাজা जो पूछे गाए जमाना कोई बहाना बना ही लेंगे। যাই হোক, আমার বহিনের কথা যে এইগুলো তো তুমি বলতে পারো, এই ছোটোখাটো ব্যাপারগুলো তো তুমি বলতে পারো, তুমি কেন সব কিছু আনদেখা করে আছো? বহিন, নো টেনশন, আমি কিচ্ছু আনদেখা করিনি। আমি প্রতিজ্ঞা করেছি, আমি দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ যে আমি ওদের সম্বন্ধে কিচ্ছু আলোচনা করব না। এটা আমি আমাকে প্রতিজ্ঞা করেছি। না আমি কাউকে ভয় পাই না, আমি কাউকে তোয়াক্কা করি না, ভয় পাই না। এটা জাস্ট ফর আমি আমাকে প্রতিজ্ঞা করেছি যে ওই বিষয়টা যা করছে করুক, যেমন আছে আচুক, যা থাকছে থাক, যা খাচ্ছে খা, যেভাবে চলছে। আমি ভেবে রেখেছি ওরে ইনভিজিবল আমার কাছে। আমি আমার বাড়ির ভেতরেই যদি আমি পার্টিকুলার কোনো মানুষের সাথে কথা বলবো না ভাবি, তার দিকে তাকাবো না ভাবি, আমি তাকে ইনভিজিবল করে দিতে পারি। আমার চোখের সামনে সে ঘুরবে, আমি তাকে দেখতে পাবো না। আমার কানের সামনে সে অনেক কথা বলবে, আমি তার কথা শুনতে পাবো না। তার অনেক রকম চাহিদা থাকবে, আমি কিচ্ছু শুনি না, জানি না, দেখি না। এবং বাড়িতে যদি আমাকে মানে অন্য পার্সেন্টের মারামারিও বেঁধে যায়, তার ভেতরে যদি সেই ইনভিজিবল মানুষটা থাকে, তার দিকে আমি কোনো দিকে ভ্রুক্ষেপ করি না। এটা হচ্ছে আমি ভীষণভাবে এটা করতে পারি, একদম সমস্তটা সাইড কাটিয়ে দিতে পারি। দেখো, বলতে গেলে তো আমি যখনই শুরু করব তখন তো শুরু থেকে শেষ হয়ে যাবে, তাই না? শুরু থেকে শেষ অবধি যেতে হবে, আমি এটা বলেছি। পার্সোনালভাবে আমি অন্য কিছু বলছি না। আমি বলিনি, এটা আমার কাছে বলার মতো কিছু টপিক লাগেনি, আমার কাছে ইনভিজিবল আমি করে দিয়েছি যে
ভাবতে পারে যে আমাকে না বললে হয়তো ওর কন্টেন্ট ছাড়া হয়ে যাবে, আমাকে না বললে হয়তো ওর চ্যানেল চলবে না, আমাকে না বললে হয়তো ওর ভিউজ আসবে না, তার জন্য বলা ছেড়ে দিয়েছি। বলবো না না, এটা আমি বলতে পারি না বা বলবো না বা আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে ব্যর্থ সেটা না, এটা আমি নিজেকে আমি প্রতিজ্ঞা করেছি যে আমি ওদেরকে নিয়ে কোনো বিষয়ে কথা বলবো না। সব থেকে ফেভারিট আমি সব থেকে বেশি ভালোবাসি ওই বাচ্চাটাকে, আমি ওর সম্বন্ধেও তেমন কিছু বলছি না। আর একটা কথা, যে স্কুলের কথা বলা হয়েছে, ওরা পড়ছে বোধহয় শিশু মঙ্গল কিন্তু অ্যাকচুয়ালি ভালো একটা স্কুল, ওটা ছোট বাচ্চাদের জন্য ভালো স্কুল, ওটা কোনো সরকারি স্কুল নয়, ওটাও কিন্তু বেসরকারি স্কুল। এবং হ্যাঁ, একাডেমি, বিশম্বরো, অরবিন্দ ভবনে এদের যা খরচ সেই তুলনায় শিশু মঙ্গলের খরচ একদম সীমিত, খুব কম খরচে ওটা একটা প্রাইভেট স্কুল। কিন্তু শিশু মঙ্গল কখনোই সরকারি স্কুল নয়, যদি শিশু মঙ্গলে পড়ে থাকে। তো এটা শিশু মঙ্গলটা আমি একটা আমার লাইভের মধ্যে বলেছিলাম, যদি ওকে ভালো স্কুলে না ভর্তি করে তাহলে অবশ্যই প্রতিবাদ করব বা বলবো। তা সেই জায়গায় স্কুল দেখিয়ে দিয়েছে এবং নাম বলে দিয়েছে এবং সেই স্কুলের সংখ্যা কতটা সেটাও বলেছে, এমনকি কৃষ্ণনগরে ওই স্কুল কোথায় আছে, কৃষ্ণনগরে যেখানে ওই স্কুল আছে সেই সম্বন্ধে আমি যথেষ্ট জানি, সেই হিসেবে আমি বললাম স্কুলটা ভালো। তা সেটা যখন আমি জেনে গেছি যে একটা ভালো স্কুলে ভর্তি হয়ে গেছে বা ভালো স্কুলে পড়াশোনা করছে, তাহলে সেখানে আমার তো কিছু করার নেই বা বলার নেই বা বলার উচিতও নয়। তাছাড়াও মোটামুটি ব্লগিং হিসেবে তো কোনো দিকে আমার চোখে পড়ছে না। এখন দেখো, এই যে তোমার বাবা ওইটা কি হার পাঠিয়েছে, সোনা নাকি ইমিটেশনের? এখন যদি ইচ্ছা করি তো আমি তো অনেক কিছু বের করতে পারি, তা যার ইচ্ছা হবে তার বের করতে পারবে। তো এগুলো হচ্ছে আমাদের জাস্ট মানে বলতে পারো আমার চোখে বাঁধে না, ওর চোখে বেঁধেছে। এটা সংসার জীবনে কম বেশি হয়, অনেকে শাই ফিল করে যে অনেক মহিলার ভেতরে বসে থাকা নিজেকে অকওয়ার্ড লাগে। আরেকটা কথা, সবথেকে ইয়েকে দেখলে অনেকে কথা বলতে আসে, অনেকে ইউটিউব সম্বন্ধে জানতে আসে, এই সব বিষয়গুলোকে বারবার তুলে ধরে, সেই কারণে হয়তো ওই বিষয়টাকে অ্যাভয়েড করে যায়, স্কুলে যাওয়াটাকে হয় মাকে পাঠায়। তবে বহিনের কিছু কথায় যুক্তি আছে, সেই যুক্তি সম্বন্ধে আমি বলবো যে হ্যাঁ, রেস্ট নিতে, এই কথাটা একটা বোকা বোকা কথা, মাকে রেস্ট নিতে ছেলেকে দিয়ে স্কুলে পাঠানো, এটা একেবারে একটা বোকার মতন কথা হয়ে গেল। মাকে রেস্ট নিতে ছেলেকে স্কুলে পাঠাতাম না, তাহলে মা যদি ছেলেকে নিয়ে স্কুলে গিয়ে রেস্টই নেয়, তাহলে সেই টাইমটা তুমি বাড়ির কাজগুলো করো, তুমি মাকে রান্নায় হেল্প করে দাও, কেটে দাও, কুটে দাও, মাছ টাছ ধুয়ে বেছে এক জায়গায় করে রাখো। আর তারপরে তাছাড়াও তো ভালো রান্না জানে, যথেষ্ট এখন রান্নাবান্না অনেকটা শিখেছে, যেমন মাছের ঝোলটা বা মাছের ঝোল ভাত দুপুরে রান্নাটা করে নিল, লাঞ্চটা করে নিল, ছেলেকে স্কুলে দিয়ে পড়িয়ে ঠড়িয়ে নিয়ে আসার পর খাওয়া দাওয়া করে মা একটু রেস্ট নিল। অ্যাকচুয়ালি স্কুলে গিয়ে বসে থাকাটাও একটা চরম ক্লান্তি, একটা চরম খাটনি, কারণ আমরা দীর্ঘ সময় করেছি ওটা। শোনো, ওখানে রেস্ট হয় না, কোনো রেস্ট মানে কি, আমরা রাস্তাঘাটে গিয়ে যে কোনো জায়গায় একটা বসে আছি সেটা রেস্ট? ওখানটায় কথা হয়, 5টা মানুষের সঙ্গে চেনা জানা হয়, অনেক বিষয়ের নলেজ বাড়ে, অনেক পড়াশোনার বিষয় হয়তো এগুলো বিশেষ করে মারা বেশি পারে। মানে একটা বাচ্চার মা আর একটা বাচ্চা মায়ের কাছে যতটা ইজিলি কথা বলবে বা পড়াশোনার সম্বন্ধে বলবে বা তার বাচ্চাকে এটা শেখাবে বা এই বইটা কেনো, এই বইটা পড়ালে বাচ্চাকে এরকমভাবে পড়ায়, জানো তো আমার বাচ্চা এটা করতেই চায় না, জানো তো আমার বাচ্চা এটা আর বলো না, আমার বাবুকে তো খাওয়ানোর সময় একটা অক্ষরও পড়া জানো যায় না, আমার বাবু তো ভাত খেতে বসলে ফোনটাই ছাড়ে না। ওরে বাবা বলো না, তোমার তো ফোন ছাড়ে না, আর আমার তো বাথরুমে গিয়ে চিৎকার করে, এইটা মানে মনে পড়ে গেলো আমার অর্ক বাথরুমে গিয়ে চিৎকার চেঁচামেচি, মানে সেই ও বাথরুম থেকে বেরোবে মানে সারা দেয়াল মেয়াল সব জলে ভর্তি, মানে হ্যান্ড শাওয়ার দিয়ে দেয়াল মেয়াল জল ভিজিয়ে মানে মারামারি হচ্ছে। পিকাচু, ওর টাইমে ছিল পিকাচু, তারপরে কী তোমার হচ্ছে নমিতা, পিকাচু, সিনচ্যান, এইসব দেখতো, সিনচ্যান, তারপরে মোটু পাতলু, এইগুলো দেখতো। আর ওই বাথরুমের যত মারামারি চিৎকার চেঁচামেচি, সেই দরজা ভেঙে বের করতে হবে এমন অবস্থা, সে তারপরে বার করে দুমদা রাখা। তো এইসব টপিকে আলোচনা হয়। কিন্তু দেখো, মায়ের তো একটা বয়স হয়েছে না, মায়ের কিছু জায়গায় এইসবের এনার্জি থাকে না। এইসব এখন মারা হবে কোথায় ঠাকুরের নাম কীর্তন সম্বন্ধে হয়তো শুনলো, না হলে একটু ঘুমানো, একটু খাওয়া দাওয়া, একটু রান্নাবান্না, একটু যেটাই হোক হালকা পাতলা ঝোল হলো একটু খেয়ে দিয়ে রেস্ট নেওয়া। অ্যাকচুয়ালি কাকিমার কপাল তো খারাপ,
কাকিমার কপালটা যে খারাপ সেটা সম্বন্ধে আমরা সবাই জানি, এখানে আমাদের বলার কিছু নেই। তো সেই জায়গায় কাকিমা এখন সত্যি পুরোটাই রেস্টের দরকার। সেই জায়গায় উনি বাচ্চা নিয়ে স্কুলে বসে আছে এবং সেখান থেকে এসে আবার বাড়ির সংসারের এত যাবতীয় কাজ, ওই অত বড় উঠোন ঝাড় দেওয়া, নিকানো, মাটির ঘরে রান্না করা। ওদের মাটির ঘরে তো সব জিনিসপত্র রাখে না, ওরা ওদের রান্নাঘরে রাখে। সেখান থেকে ধরো সমস্ত টেনে নিয়ে যাওয়া, আবার টেনে নিয়ে আসা, তারপরে রান্না করে আবার প্রত্যেককে জনে জনে ভাত বেড়ে খেতে দেওয়া, খাওয়ার পর আবার সমস্ত বাসন কুসনগুলো ধোয়া, রান্নার পরে সমস্ত বাসন কুসন ধোয়া, এগুলো অনেক কাজ, অনেক কাজ। উনি একটা কি জানো তো, আমি ওনাকে দেখে যেটুকু বুঝেছি, উনি একটা চাবি ছাড়া মেশিন, অনবরত চলতেই পারে, চলতেই থাকে, চলতেই থাকে, চলতেই থাকে। যে কোনো কাজ মানে করে ফেললো, রেখে দিল, ধুয়ে ফেললো, মানে এলেম জ্ঞান নেই, মানে অ্যাল নেই শরীরে। এটা আমার শাশুড়িরও ছিল, মানে ওদেরকে বসিয়েও রাখতে পারবে না যে তুমি বসিয়ে রাখবা বা কাজের লোক এলে ওরা শুয়ে বসে থাকবে, তাও না। বাসন মেজে ফেললো, কলপারে দুটো কাপড় চোপড় ভিজিয়ে রেখেছে, হয়তো বিশাখা এসে কাচবে, উনি কেচে ফেললো। রাতের থালা বাসনগুলো নামিয়ে রেখেছি, আমি ঘুমাচ্ছি, ভোরবেলায় ঘুম থেকে উঠে নিজে বাসি কাপড় চোপড় ছাড়ার আগে বাসনগুলো মেজে ফেললো, তারপরে নিজে জামা কাপড় ছেড়ে সেগুলো সার্ফে ভিজিয়ে কেচে ফেললো, তারপরে ফুল টুল তুলে নিয়ে সে ঠাকুর ঘর মুছে ফেললো, তারপরে ঠাকুরকে জল মিষ্টি দিয়ে ফেললো। তারপরে মোটামুটি ওনাদেরকে কাজের লোক যতই থাক ওনাকে বসিয়ে রাখা যাবে না। উনি ওনার একটা মানে কাজ, অনবরত ওনার শরীরের যে ক্রিয়া সেগুলো উনি করতেই থাকবে, করতেই থাকবে। কিছু না করুক কোথাও নেই, দুপুরবেলা বসে বসে সবজিগুলো কেটে ফেললো। আবার সবজি কাটার যে কোনো সিস্টেম থাকবে তা নয়, মানে কাটবে কিছু সবজি কেটে ফেললো, মানে বিকেলে রান্না করবে বা রাতে রান্না করবে। এবার হয়ে গেল, এবার ধরো কোনো সময় সিনেমা দেখতে বসলো, তো মানে ওর ভেতরে ঢুকে গেল। এরপর তোমার দিন কখন গেল, রাত কখন গেল, তরকারি পুড়ে গেল কি ভাত পুড়ে গেল বা দুধ উড়ে গেল, কোনো দিকে নজর নেই। এরকম এলেম জ্ঞান, মানে জ্ঞানহীন ওনারা চলতে পারে ওনাদের মতন করে যেতেই হবে, ধুয়ে ফেলবে, কেচে ফেলবে। যে এটার কোনো সিস্টেমেটিক, যেমন কাঁচাটা আমাদের পরিষ্কার হতেই হবে, ধপ 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 করতে হবে, থালা বাসনের কোনা কাঞ্চি মাজতেই হবে, ঠাকুরঘর মানে পুজো মানে সমস্ত কোনায় কোনায় হাত ঢুকিয়ে মুছতে হবে। কিন্তু ওনাদের ভিতরে আবার এটা নেই, বাসন একটা ঘরে মেজে ফেললো, ধুয়ে ফেললো। আমার শাশুড়ি যাওয়ার পর তো দেয়াল ঠেয়ালগুলো সব সার্ফ দিয়ে মুছতে হয়, কারণ ওই যে পুজো করছে তো উনি তো ওনার খেয়ালে করছে। সলতের মধ্যে তেল দিল, সেই তেল হাতটাই হয়তো দেয়ালে মুছে দিল, সিঁদুর দিল ঘটে, সেটাই দেয়ালে মুছে দিল। তারপরে এই যেখানটা করলো ওনার তো শুধু জাস্ট সরিয়ে এরকম করে মুছে বেরিয়ে এলো। এবার উনি মুছে বেরিয়ে এসছে, উনি চান করে পুজো দিয়ে ফেলেছে, সেই ঘরে তো আর কাউকে ঢুকতে দেবে না, সে ঘরে ঢোকা যাচ্ছে না। তাই যখন উনি চলে যাবে তারপর আমরা ওই ঘরটাকে একবার সেই সানগ্লাস পরে সার্ফ সোডা দিয়ে পরিষ্কার করা হবে। এইগুলো হচ্ছে এক প্রকারের মানুষ, এক ধরনের তাদেরকে তুমি কখনোই বসে আনতে পারবে না, কন্ট্রোলে আনতে পারবে না। তাই এটা হলো এক প্রকৃতি। এই যে কাকু কাকিমা এরকম, কাকুও তাই। কাকুকে যদি বলে হয়তো দিয়ে আসবো বা চলো আমি তোমায় নামিয়ে দিয়ে আসছি, আবার একটা জিনিস কি ওরা খুব হিসাবে চলে, ওটা গাড়িতে করে যদি কাকুকে কোথাও পৌঁছে দিতে যায়, ওকে তো কাকুকে ওখানে নামিয়ে আবার ওকে ফিরে আসতে হবে, এ তো থাকছে না সেখানে গিয়ে। তাহলে যখন আমার ভাই গিয়ে সেখানে থাকছে না, তাহলে সেখানে কাকু ট্রেনে বা বাসে যাওয়াটাই বেটার, যে উনি চলে গেল গিয়ে উনি কোনো কদিন থাকলো। হ্যাঁ, আনার সময় যদি এখন ওদের কথোপকথন হলো যে তাহলে আসা যেদিন যাব সেদিন তুই এসে আমায় নিয়ে যাস, তাহলে আলাদা ব্যাপার, বা হয়তো যাচ্ছে। নাহলে আমার মনে হয় এটা নামিয়ে দিয়ে আসা নিয়ে আসা এগুলো হচ্ছে সেই বউকে শ্বশুরবাড়ি নামিয়ে দিয়ে আসলাম বা আবার আনতে গেলাম, এগুলো একটু আহ্লাদ ভালোবাসা দেখিয়ে করা যায়। কিন্তু বাবা মার ক্ষেত্রে, বাবা এখন যাচ্ছে মামার বাড়ি, পিসির বাড়ি, আত্মীয়র বাড়ি 7 দিন থাকবে, 10 দিন থাকবে, সেখানে নামিয়ে দিয়ে আসাটা এটা হয়তো হাইফাই ফ্যামিলি, মানে হাইফাই ফ্যামিলি বলতে ওই যেটা বলছি যে হাজারে বেজানে চলো টাইম আছে, চলো তোমাকে আমি একটু নামিয়ে দিয়ে আসি, এগুলো হচ্ছে সেই আলাদা এক্সপেন্সিভ লাইফস্টাইল যাদের। এরা ভীষণই মাটির সাথে থাকে এবং সাদা মাটা লাইফ কাটায়। দেখো আমি যেটা উপলব্ধি করি আমি সেটাই তোমাদেরকে বলছি। এখানটা আমার নিন্দনীয়র মতন চোখে বাঁধেনি, যদি বাধ্য, আর যদিও আমি দেখিনি, আমি এইসব ব্যাপারগুলো একদমই খেয়াল করিনি বা আমার অতটা ইন্টারেস্ট, আমি বললাম তো ওই যে ইনভিজিবল ব্যাপারটা সেটাই চলছে, তো সেই হিসেবে আমি অতটা করিনি। নাহলে এটা আমি বহিনের মুখে শুনে যেটুকু বুঝলাম যে বাইক আছে, 2টো বাইক আছে, এত আছে, ওই আছে, সেই আছে, তাই আছে, তারপরে এগুলো নেই কেন। আরেকটা কথা বলি, বাড়ি হাঁকিয়েছে, এত সুন্দর করে সব কিছু করেছে, কিন্তু মায়ের যে গয়নাগুলো মনি কী নাম যেন, ছেবলি গামলা নিয়ে গেছে, সেগুলো কেন বানিয়ে দেয়নি? দেখো বাড়ি ঘরদোর এমন একটা জিনিস, এটা তুমি শুরু করবা
একটা এস্টিমেট নিয়ে, আর এটা শেষ হবে আর একটা এস্টিমেট নিয়ে। এটা না একটা নেশা। তুমি একটা ঘর কমপ্লিট করবা, তারপরে আরেকটা ঘর কমপ্লিট করবা। তখন না সোনা গয়না অনেকে বানানোর পর সেই গয়না বিক্রি করেও বাড়ি কমপ্লিট করে। সোনা গয়না একটা টাইমে ধরো রোজগার করেছে, সেই সময় বাড়ি ঘর ধরে হাত দেয়নি, সেই সময় টাকাগুলো কী করবে, মানে সোনাটাতে ইনভেস্ট করে রেখেছে, গয়নাগাটি টাকা পয়সা দিয়ে। কিন্তু যখন বাড়ি করতে শুরু করে দেয়, তারপরে একটার পর একটা সাজাবো, এটার পর এটা সাজাবো, এটার পর এটা সাজাবো, এটার পর এটা করবো, এই একবারে যদি মিস্ত্রি কাজটা সেরে বেরিয়ে যায়, সিমেন্ট বালির কাজ, আর দেখতেও সুন্দর লাগবে, তাহলে বলবে ঠিক আছে, তাহলে আমি ওই হাটটা বেচে দিয়ে তুমি এটা কমপ্লিট করে ফেলবো ওটা। তো এইগুলো বাড়িঘর দর মানুষ বানাতে গেলে অনেক সময় গয়নাগাটি যেগুলো থাকে সেগুলো মানুষ বেচেও দেয়। এটাও করে বেশিরভাগ মানুষ, এগুলো করে যে বাড়ি কিনতে গিয়ে, জমি কিনতে গিয়ে। তো সেই জায়গায় যখন ওদের বাড়িটা পিক আপ টাইমে তৈরি হচ্ছিল, সেই সময় কিন্তু গয়না বানানো নয়, বরং গয়না থাকলে সেগুলো বন্ধক দিয়ে বা বেচে হলেও বাড়িটা কমপ্লিট করার টেন্ডেন্সি থাকতো। আর ওরা তো বাড়ি তৈরি চলছে, সেই সময় ধরো প্রচুর টাকা ইনভেস্ট হয়ে গেছে, পাথর মাথর কেনা হয়ে গেছে, বিল্ডিং হাফের বেশি উঠে গেছে, তারপর ওর বউ পালিয়েছে। মানে ওই ফোকলা চোরের সাথে হাত ধরে তাকে বিয়ে করতে চলে গেছে, তাকে আমি বলতেই পারি ওরকম বিয়ে করতে চলে গেছে। তো সেই সময় ওর মাথায় তো বাজ পড়েছে। তো তারপরে তো কোর্ট, থানা, পুলিশ জলের মতো পয়সা দিয়েছে, জলের মতন একদম দিয়েছে, মিথ্যা কথা একটুও নয়। কারণ সেই সময় প্রথম ধাক্কায় কিন্তু কোর্ট, থানা, পুলিশ এটা বোঝে না। সেই সময় না কিরম নেয় বলো তো, তুমি প্রথম ডাক্তার দেখাতে যাবার তোমার কীরকম টাকা যায় বলো তো, তুমি ব্যাগে হয়তো 30,000 বা 40,000 টাকা নিয়ে গেছো, তুমি ভাবছো 30-40,000 মধ্যে তো ডাক্তার আর মেডিসিনে কত লাগতে পারে। তোমার এক একটা পরীক্ষা করতে 7,000-8,000, মানে তুমি শুধু তোমার দেহের পরীক্ষা, ওটার রিপোর্ট শুধু পরীক্ষা করে বেরিয়ে আসবে, দেখবার 40,000 তোমার প্যাকেটে নেই। তারপর তো ডাক্তার আছে, মেডিসিন আছে, আর তোমার মানে ক্রিটিক্যাল মানে যেরকম রোগ অনুযায়ী ওষুধ। মানে আমার চোখের সামনে দিয়ে চলে গেল 1.5 থেকে 2 লাখ টাকা সুব্রত মজুমদারের, এরকম চোখের সামনে, কলকাতায় নয় বাইরে। মানে আর কলকাতায় তো ভর্তি করছি 50,000 60,000, যখনই ভর্তি করছি মানে ভর্তি করা সারা, যেই রাতে ভর্তি করছি সেই রাতে তো 30,000 ধরে রাখো, তারপরে আরও 3-4 দিন 5 দিন। প্রথম ধাক্কাটাই কিন্তু মেন। তো এই প্রথম ধাক্কা, সে ডাক্তার বলো উকিল বলো, প্রথম ধাক্কায় এই 10,000 15,000 20,000 25,000 যে টাকাগুলো নেয়, পরে অ্যামাউন্ট কিন্তু কমে, পরে একদম আকাশ পাতাল কমে যায়, কিন্তু প্রথম যে ধাক্কাটায় যে 25-30 এইগুলো কিন্তু দিয়েছে। থানা, উকিল, তারপরে ওই ইয়েতে যাওয়া, ওখানে গিয়ে সেখানকার উকিল, তারপরে হচ্ছে এই যে যাওয়া আসার খরচ, সারাদিনের ব্যাপার গেছে। মিথ্যা কথা যেগুলো আমি চোখের সামনে দেখেছি। আমি পারবো না, আমাকে তুমি যদি মেরেও ফেলো না, আমার মুখ থেকে খারাপ কিছু আমি দেখিনি, আমি খারাপ কিছু ওদের বাড়িতে থাকাকালীন অনুভব করিনি, দেখিনি, আমার চোখের সামনে এমন কিছু খারাপ হয়নি। আমি কোথাওই কোনো দিন কারোর সম্বন্ধে মিথ্যে কথা বলতে পারবো না, আর আমি তাদের দোষকেও ঢাকিনি। যেদিন লাস্ট দিনের কথা বইন, আমি মনে করিয়ে দিচ্ছি, লাস্ট দিনের কথা আমি একটাই বলেছিলাম, উড়ো ছাই যদি ভাইয়ের লাইফে আসে বা এরকম কিছু ইঙ্গিত যদি ওয়াইটিতে আসে, তাহলে ও ফিনিশ হবে এবং মোটামুটি সব দিকের সবগুলো হারাবে। এটা আমি ওদের বাড়িতে বসে ডিক্লেয়ার করে এসেছিলাম ওর মা বাবার সামনে। আমি মিথ্যা কথা বলি না, কখনো লুকিয়ে কথা বলি না, এবং এই কথাটা আমি ক্যামেরার সামনেও বলেছি যে উড়ো ছাই, বাদ বাকি উড়ো ছাই বাদ দিলে ওদের লাইফে কোথাও কোনো প্রবলেম নেই, বা কোথাও কোনো রকমের মিথ্যা কথা নেই, বা কোনো রকমের ইয়ে নেই। তো সেই জায়গায় আমার বলার কিছু নেই। উড়ো ছাই আসার মানে উড়ো ছাই ওয়াইটিতে লঞ্চ হওয়ার আগে আমি সরে গেছি। তো সেই জায়গাটা আমি কি বলিনি, আমি ওদের কোন জায়গাটা দেখে বলিনি, যেটা পাবলিকালি নোংরামি না করে আমি ওদেরকে পার্সোনালি যেগুলো দরকার ছিল সেগুলো আমি বলেছি। যেখানে ভিডিওর যেখানে মনে হয়েছে এই টপিকটা তোলা উচিত নয়। একটা ভিডিও বলেছিল, এখন তো আমি হচ্ছি চর্চায় আছি, চর্চায়, আমাকে নিয়েই তো সবার চর্চা। আমি ফোন করে কিন্তু বারণ করে দিচ্ছি, এরকম ওয়ার্ড আর ইউজ করবে না। চর্চা, তুমি চর্চিত আছো বলেই তো মানুষ তোমায় দেখছে। তুমি যদি চর্চায় না থাকো তাহলে তোমাকে মানুষ দেখবে কেন? তাই চর্চা এরকম করে এমন কোনো ওয়ার্ড বের করো না যেখানটায় মানুষ তোমাকে ছোট করতে আরও মানে ইয়ে পায়। তো এরকম আমি যেগুলো মনে হয়েছে যে যেই ওয়ার্ডগুলো বললে কন্ট্রোভার্সি হওয়াটা বেশি, কারণ আমি একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, ওই চর্চা নিয়ে আমিও
ওর বিপক্ষে থাকলে আমিও ওকে নিয়ে বাজে ভিডিও করতে পারতাম, যেগুলো বলার দরকার। ক্লিয়ার? আমার যেগুলো বলার দরকার হবে আমি বলে দিয়েছি। এই নয়, এই যে মিনা বিয়ে করেছে ফোকলাকে, তুমি বহিন, মিনা ফোকলাকে বিয়ে করেছে আনুষ্ঠানিকভাবে, তুমি জানার পরও চুপ ছিলে কী করে? মিনা ফোকলার সাথে ঘুরছে, তুমি জানার পরও চুপ ছিলে কী করে? তারপরেও তুমি একটা ইনলিগাল কাজকে কেন সাপোর্ট করেছো? কেন তুমি বলেছো যে ও এমন কিছু করেনি? তুমি বারংবার মিনার হয়ে চিৎকার করে গেছো, আর এই বেচুকে যা নয় তাই করে ছোটো করেছো। শুধু বেচুকে নয়, বেচুর মাকে অবধি তুমি ছোটো করে দিয়েছিলে। ওই মিনা বেরিয়ে গিয়ে বিয়ে করে সংসার করছে অন্য পুরুষের সাথে, তাকে ডিফেন্স করতে গিয়ে। এইটা, এই যে বলছে মিনা পৃথিবীর সব থেকে নোংরাতম মা, মিনার মতো নোংরা। আজকে অন্য জায়গায় গিয়ে অন্যের বাচ্চার দিকে ক্যামেরা রেখে বাচ্চাটা ফোন ঘাটছে, সেটা ভিডিওতে দেখাচ্ছে। ওর বিবেকে কাঁদছে না যে ওর বাচ্চাটা কেমন আছে? একটা জিনিস ভাবো তো, এরকম করে বাচ্চা রেখে কোন মা এরকম কচুরি গিলতে পারে, চকলেট খেতে পারে, আইসক্রিম চাটতে পারে? হ্যাঁ, কোন মা কেক গিলতে পারে? ও কি খায় না, আর কীভাবে চলে না? ওর চেহারা এই বাচ্চার শোকে মারা শুকিয়ে খাওয়া দাওয়া বন্ধ করে আত পাগলা হয়ে ঘুরে বেড়ায়। ও আজকে যে ভিডিওটা দিয়েছে এটা পরশু দিনের ভিডিও, কৃষ্ণনগরে পরশু দিন ঝড় বৃষ্টি হয়েছে। পরশু দিনের ভিডিও সকালবেলায় গুড মর্নিং করার পর আর এডিট করে ওইটুকু 7 মিনিটের ভিডিও পরশু দিন ঘুম থেকে উঠে এডিট করে আর ছাড়তে পারিনি, পাবলিক করতে পারিনি। হ্যাঁ, অসভ্য বদমাস। বিড়ালগুলো দেখেছো তো তার বাচ্চাগুলোকে কীভাবে ধরে রাখে? যেখানেই যাবে বিড়ালেরও বাচ্চার ছাড়ার একটা বয়স আছে, 3 মাস, যেই 3-4 মাস হয়ে যাবে তারপরে বিড়ালের বাচ্চা বিড়ালের আলাদা, তাদের জীবন তাদের মতো চালাবে। কিন্তু যতক্ষণ না সে স্বীকার করতে না পারবে ততক্ষণ পর্যন্ত মা ওই বাচ্চাগুলোকে আঁকড়ে ধরে রাখে, কন্টিনিউ আগলে রাখে। এগুলো হচ্ছে মা। আমি এই নিষ্ঠুর বর্বর তুমি কি করে সাপোর্ট করেছো আমাকে বলো তো বহিন, বলো, উত্তর দাও, উত্তর চাই আমার। কি করে সাপোর্ট করেছো? একদম করা উচিত হয়নি, বাজে। ও জঘন্য 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 মা, জঘন্য মা, জঘন্য চোরকে বিয়ে করেছে। চোরকে বিয়ে করে সংসার করছে, চোরের সঙ্গে ঘুরছে, চোরের সঙ্গে বেড়াচ্ছে। কারণ আমি জানি, তুমি 100% জানো, কারণ যখন ওর মা বাবা ওকে লাথি মেরে বাড়ি থেকে বের করে দিয়েছিল দাদার বিয়ের আগে, তুমি ওর জন্য প্রতিবাদ করেছিলে এবং তুমি ওর মায়ের এগেনস্টে ভিডিও করেছিলা যে মেয়েকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়ে মা কী করে নাইটি পরে নাচ করছে অন ক্যামেরায়। ভাইয়ের বিয়েতে সেই নাচ, মা ঠাকুমা সবার নাচ কোদন ওড়ে, কিন্তু সেখানে মেয়ে নেই। মেয়ে তার সংসার ভেঙে বাড়ি থেকে তাকে তাড়িয়ে দিয়ে মা নাচন কোদন করছে। মা নাচতে পেরেছিল একটাই কারণে, যে মেয়েরও নতুন সংসার সাজিয়ে দিয়ে মা নাচ করছে। কারণ মা জানে যাক এক জামাই ছেড়েছে আর এক জামাই ধরেছে, বড় জামাইয়ের কাছ থেকে নিয়ে এসে মা ঠিক মেয়েকে ছোট জামাইয়ের হাতে গুছিয়ে দিয়ে বিয়ে থাওয়া দিয়ে তাকে তার শ্বশুরবাড়ি পাঠিয়ে তারপর ছেলের বিয়েতে আনন্দ করেছে। তুমি ছেলের বিয়েতে আনন্দ করাটা দেখছো, আর মেয়ে যে বিয়ে করে ফোকলা স্বামীর সঙ্গে 2 নম্বরীভাবে বিয়ে করে চোরের মতো সংসার করছে সেটা দেখে তুমি তো তখন বলনি, তখন তুমি আনোনি, তখন মার্কেটে খবরটা আনোনি কেন বহিন? দেখো আমি বলবো, তোমার দোষ গুণ দেখলে আমি বলবো, সব সময় বলবো, চিৎকার করে বলবো, গলার শিরা মিরা ফুরিয়ে বলবো, যা নয় তাই করে বলবো। কিন্তু এটা আশা করো না যে ভাইয়ের নামে আমি বদনাম করব। কারণ অ্যাকচুয়ালি সত্যি বলছি, বারবার বলছি, আমার চোখের সামনে যতক্ষণ ছিল, যত দিন ছিল, না আমি ওর কোনো ক্যারেক্টারের কোনো খারাপ কিছু দেখেছি, না ওদের বাড়ির বন্ডিংয়ে কোনো ক্র্যাক দেখেছি, না মা বাবার প্রতি কোনো অযত্ন দেখেছি, দেখিনি। মা বাবাকে যথেষ্ট ভালোবাসে, মা বাবার প্রতি যথেষ্ট কর্তব্য জ্ঞান করে, বাচ্চাটার মানে প্রত্যেকটা জিনিসের দিকে ভীষণভাবে নজর রাখে। স্কুলে ভর্তি কথা, এখন হ্যাঁ সরকারি স্কুলে কোনো বাচ্চা, এখন বেশিরভাগ যাদেরই মা বাবার একটু পয়সা হয় তারা সবসময় ভালো স্কুলে দিতে চায়, কিন্তু ওরা ওর যে পরিবেশে থাকে বা সেই হিসেবে প্রথমত বাচ্চাটা কতটা নিতে পারবে, বাচ্চাটা কতটা
ক্যাচ করতে পারবে সেদিকেও লক্ষ্য রাখতে হবে। প্রথমত বাচ্চাটার মা নেই বাচ্চাটার কাছে, বাচ্চার মা মারতেও পারবে, আদরও করতে পারবে, কিন্তু মা ছাড়া বাচ্চাকে যারা মানুষ করছে না তারা সবসময় ভয়ে ভয়ে থাকে। যদি বাচ্চাকে বেশি প্রেশার দেওয়া হয়, তারপর যদি অসুস্থ হয়ে পড়ে, যদি প্রেশার খাওয়ার পর যদি ও পড়াশোনা মনে না রাখতে পারে, বা ওর ব্রেনে কোনো অসুবিধা হয়, বা ওর শরীর যদি খারাপ হয়, তখন কিন্তু 10টা লোক ব্লেম ওই মা বুড়ো বুড়ি আর একেই দেবে, ওই তো মা নেই তো, অযত্ন করে বাচ্চাটাকে অসুস্থ করে দিয়েছে। এই সব দিক ভেবে চিনতে শিশুমঙ্গল স্কুলটা খারাপ না, শিশুমঙ্গল স্কুলটা ভালো। আর পড়ুক, ক্লাস 3-4 উঠুক, তারপর তো দেখা যাক না ওরা কেমন কোন স্কুলে ভর্তি করে না করে। তোমার হচ্ছে শিশুমঙ্গল 4 অবধি নেই আমার মনে হয়, যতদূর নার্সারি, KG1, KG2, কেজি, তারপরে হচ্ছে 1-2 অবধি আছে বোধ হয়, জানি না আমি। এইগুলো হচ্ছে সমস্ত সেন্সিটিভ ইস্যু, সেন্সিটিভ জিনিস সেন্সিটিভের মতনই কাজকর্ম করাতে হয়। এই জন্য আমার এদেরকে এই বিষয়গুলো কিছু বলার নেই, তাই আমি বলছি না। কারণ সবথেকে বড় ব্যাপার, এটা সুব্রত মজুমদারের কথা, এটা আমার কথা নয়। কারণ আমার ছেলে মেয়েকে মানুষ আমি করেছি, আমি ওদের অর্কর থেকে বিশেষ করে মাম্পিকে, ও মাম্পির প্রতি আমার চোখের যত স্বপ্ন ছিল সব মাম্পির ঘাড়ের উপরে হয়তো আমি চাপিয়ে দিয়েছি, বা আমার স্বপ্নগুলোই পূরণ করার জন্যই ওকে এতটা প্রেশার দিয়েছি। আর ও নিতে পেরেছে বলে হয়তো আরও বেশি করে দিয়েছি। কিন্তু সুব্রত মজুমদারের চাহিদা এটা ছিল না। সুব্রত মজুমদারের চিন্তাধারা ছিল মেয়ে 12 ক্লাস পাশ করার পর একটা ভালো ছেলে দেখে, কারণ মেয়েরা 11-12 ক্লাস ওঠার পর তখন একটা যৌবনের একটা আলাদা আসে। তো সেই সময় ধরো ওরা মোটামুটি শৈশব থেকে কৈশোরে পা দেয়। সেই সময় চিন্তা ছিল মেয়ে 18 পার করে গেলে ছেলে দেখতে শুরু করবো, 20-21-এর মধ্যে বিয়ে দিয়ে দেবো। সুব্রত মজুমদারের প্ল্যান ছিল, কিন্তু আমার ছিল না। আমার প্ল্যান ছিল মাম্পি যেহেতু খুব ভালো রেজাল্ট করতো, দেখো 1 থেকে 10-এর মধ্যে আমার মতো মায়ের কাছে, আমার কাছে স্বপ্ন 1 থেকে 10-এর মধ্যে রোল থাকা, এবং রেজাল্ট ওয়াইজ মাম্পির নামের টাইটেল কিন্তু প্রিয়াশা, পি সবসময় যদি নামের অক্ষর দিয়ে ধরা হয় তাহলে 30-35-এর ঘরে থাকে। আর মাম্পিদের তখনও অবধি, এখন নামের স্পেলিং হয়েছে মনে হয়, আমি জানি না, কিন্তু তখনও অবধি ওই রেজাল্টের ওপরের বেস করেই রোল নাম্বার হতো। তো 1 থেকে 10-এর অবধি সবসময় থাকতো। সেই কারণে স্বপ্নটা হয়তো আমার চোখে ছিল যে ওইটা করুক, এটা করুক, এটার পর এটা করুক, এটার পর এটা করুক, এরকম। ধরো সুব্রত মজুমদারের কথা ছিল তুমি যতটা শিক্ষা তুমি ততটুকের মধ্যে চলো, মানে মোটামুটি আমি কিছু শিখিনি, আমার মেয়ে 12 ক্লাস পাস করেছে মানে আমার কাছে বিশাল কিছু, এটা ভেবে নিতে হবে। মানে ওনার কথাই, মেয়ে 12 ক্লাস পাস করে দিয়েছে, মেয়েকে এবার বিয়ে দিয়ে দাও। কিন্তু এই সুব্রত মজুমদারের চিন্তাটা ম্যাক্সিমাম মানুষের মধ্যে আছে। তা ওরা যে পরিবেশে থাকে ওখানে ওদের ব্রেন কতটা বিকাশ হয়েছে বা কতটা, ওরা কিন্তু ইউটিউব করে, ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে কাজ করে, মানেই এই নয় যে ওদের ব্রেনও ইন্টারন্যাশনাল হয়ে গেছে। ওরা ওদের পরিবেশের আওতার বাইরে কিন্তু বেরোয়নি। ওই পরিবেশের ভেতরে ওদের শিক্ষা কতটা বিকাশ হতে পারে সেই হিসেবে তোমরা একটু করো। এখন যদি কৃষাণুকে ধরো নিয়ে গিয়ে একাডেমিতে ভর্তি করে দেওয়া হয়, একাডেমির প্রত্যেকটা জিনিস ইংলিশে, প্রত্যেকটা কিছু ইংলিশে। বিশ্বম্বরতে ভর্তি করে দেওয়া হয়, বিশ্বম্বরের প্রত্যেকটা জিনিস, বিশ্বম্বর বা একাডেমিতে ভর্তি করতে গেলে মা বাবার ইন্টারভিউ নেয়। তাহলে সেখানটায় ওরা কি করবে? কি ওখানটা গিয়ে মানে সত্যিকারে কথা ঠিক করে বলতে পারে না, বা সব জায়গায় ভয়ে কথায় হাফ বললে না, গুতিয়ে খুচিয়ে কথা বের করতে হয়। তো সেই জায়গায় ধরো ইন্টারভিউ নিলে কি বলবে বাচ্চা সম্বন্ধে, সেরকমই ওরা কিছু জায়গায় অ্যাভয়েড করে, ভাবে এগুলো কিছু করার নেই, এগুলো সবসময় পরিবেশ অনুযায়ী নিজেকে ঢালতে হয়, করতে হয়। এখন আমাদের ভিউয়ার্স কেউ আমেরিকা, কেউ লন্ডন, কেউ প্যারিস, কেউ যুক্তরাষ্ট্র, মানে সব নানান দিক থেকে দেখছে। এখন তারা তাদের চিন্তাধারা, তাদের লাইফস্টাইল, তারা যেখানে যেরকম বিলং করে তাদের সাথে আমার কোথাও ম্যাচ আসবে না। তারা ভালোবাসে, আর আমরা এরকম সাধারণ বলেই তারা আমাদের ভালোবাসে। কারণ তারা যদি ওই কোয়ালিটির ওদের সেম মানুষগুলোকে করতো তাহলে মানে কি ইন্টারেস্ট নেই, তো কি এমন ওদের ভেতরে আহামরি এমন কি আছে যেটা আমার কাছে নেই, ওদের ভেতরে আছে। দেখো কি সুন্দর, এত সুন্দর একটা সাদামাটার জীবন, এখনও ওরা পান্তা ভাত খায়, এখনও ওরা কাঁচা লঙ্কা পেঁয়াজ দেখা, এই যে একটা ইন্টারেস্টিং বিষয় আছে। মানে এটা আমার ধারণা ভাই, আমি আমার ধারণাটা তোমাদের কাছে শেয়ার করলাম।
এই বহিন আমাকে, বহিন আমি অনেক বড় বিস্তারে তোমাকে আলোচনা করে দিলাম, কারণ আমি গল্প করতে ভালোবাসি, ছোটোখাটো গল্প আমার দ্বারা হয় না। এই শাশুড়ি বৌমার ননদের ঝগড়া কি ভেসে গেছে আমার ভিডিওতে। তোমার একদিকে কিন্তু ওইদিকে টেপি সব থেকে, আমার কেন জানি না টেপিকে মোটেই ভালো লাগে না। এই টেপির কথাবার্তা, টেপি যে গেছে, টেপিকে কেমন ফেকলো আমার মনে হচ্ছে যে টেপি আমার বাড়িতে ঘুরতে গেছে না, টেপিকে আমি ওখানে দেখছি যেমন মনে হচ্ছে একটা ওয়েটলেস মেয়ে মানুষ। ওয়েট মানে একটা যে আগে ও মামার বাড়িতে যেত, যখন অ্যাকচুয়ালি ওর বিয়ে হয়ে মানে শ্বশুর বাড়ি থেকে ওর মামার বাড়িতে যেত, পুরোনো ভিডিওগুলো তোমরা দেখো, সেখানটা যেন মতো ওর প্রতি মানুষের ফোকাস ছিল এবং ওকে মানুষ আদর যত্ন একটু বেশি করতো। এখন ওকে সবাই অ্যাভয়েড করে, বা ও তো একদম ও তো ক্যাজুয়াল ব্যাপার, ও এসছে এমন কিছু না। যে ও একটা বড় ইউটিউবার বা ওর যে মামার বাড়িতে গেছে সেই জায়গায় যে ওকে সেই সম্মান বা সেই ভালোবাসাটা বা সেই এটা ওকে আমি দেখছি সবার সঙ্গে যে কথা বলা, গায়ে পড়ে ক্যামেরা অন করা, গায়ে তারপরে ওরা পাত্তা দিচ্ছে না, মানে আমার চোখে এটা লেগেছে। তোমরা জানি না দেখে কি বুঝেছো, আমার কাছে টেপিকে একদম ওয়েটলেস, মানে মনে হয় যেন যে আমাদের চোখে একটা যেমন টেপি মিত্রবাড়ির বউ হিসেবে যখন মামার বাড়ি যেত, যখন বাপের বাড়ি যেত, যখন অন্যান্য আত্মীয় বাড়ি যেত, যে সম্মানটা ছিল, যে ওকে রেসপেক্টটা করতো, বা যেই ওর পিছনে এই তো না হ্যাঁ 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 যেটা ইয়ে করতো, সেটা এখন নেই। একটা ফোন এসেছিল, ফোনটা রিসিভ করার পর তারপরে হচ্ছে যেটা বলছিলাম যে টেপিকে সত্যি একদম যেন একটা ওয়েটলেস, মানে যেমন মনে হচ্ছে কি সে ফুটপাতি আছে না, বলে না আমি এক যাযাবর, এই গানটা আমার মনে পড়ে গেল, আমি এক যাযাবর। এই যাযাবরের মতন এর বাড়ি তার বাড়ি ঘুরতে, মানে যার নিজস্ব কোনো ঠিকানা নেই, যার ওর অ্যাকচুয়ালি কোনো ঠিকানা আছে, ওর বাপের বাড়ির ঠিকানা, ওর ফ্ল্যাটের ঠিকানা, মানে অ্যাকচুয়ালি ওর কোনো নির্দিষ্ট ওর না নিজস্ব কিছু আছে। ও ফোকলার বউ, ও সরকার না, ও মিত্র না, ও চক্রও না, মিত্রও না, সরকারও না, ওর অ্যাকচুয়ালি ও কি ও নিজেই জানে না। তাই আমি এক যাযাবর, আমি এক যাযাবর, ও একটা যাযাবরের জীবন কাটাচ্ছে। কোথায় এগুলোকে বলে ঘর ছাড়া গরু। ছি 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 ছি, আমি ওকে দেখছি মা কালীর দিব্যি, আমি শুধু দেখে বলছি না, তোমরাও বলছো, যেসব ভিউয়ার্স আছে তারাও, যে কেমন যেন একটা বাঁধন ছাড়া, এই জন্য বলে না বাঁধনে, সবসময় মা বাবার শাসনে থাকা, স্বামীর শাসনে থাকা, পরে সন্তানের শাসনে থাকা, এগুলো কতটা জরুরি এই টেপিকে দেখলে বোঝা যাচ্ছে। আমি না আগে আমার ছেলে মেয়েকে সবসময় ভাবতাম কি, আমার বিশ্বের সব থেকে খারাপ ছেলে মেয়ে মধ্যে আমার ছেলে মেয়ে, আমি একদম ওদেরকে পছন্দ করতাম না, আর সবসময় মারতাম বকতাম, মানে তোরাই বাজে, দেখ ওর বাড়ি দেখ, ওর বাড়ি দেখ, ওর বাড়ি দেখ, ওর বাড়ি দেখ, তার বাড়ি দেখ, দেখ ওরা কত ভালো, তোরাই বাজে, সম্মান দিস না বড়োদেরকে, মনে হয় ঘরে মেরে ঘর ভেঙে দিই। এই মা ডাকবি না, আমি তোদের মা না, মা যদি ডেকেছিস মাম পিয়র্ককে আমার সবাই এই মা ডাকবি না, মা যদি ডেকেছিস, আর ওরা মা ছেড়ে তখনই বলবে মা কাকিমা, ও কাকিমা, সাথে সাথে কাকিমা, মা থেকে কাকি চলে আসবে কাকিমা, তারপরে আমি যে একদম মা ডাকবি না। কিন্তু ওয়াইটিতে এসে দেখার পর সব বাচ্চাদের নানান রকম কীর্তিকলাপ দেখার পর বলছি, ইস আমার ছেলে মেয়ের মতো ছেলে মেয়ে, বাবা আমি আমার পেটের ভেতরে রত্নগর্ভা, না আমার গর্ভাটা বলেছে আমার বহিন, যে ওই ছেলে জন্ম দিয়ে যে ছেলেটা অল্প বয়সে বিয়ে করেছে যেন নিজেকে রত্নগর্ভা মনে করে, আমি এখন আমার পেটটা রত্নগর্ভা, আমার এই পেটের ভেতরে আমার এই দুটো বাচ্চা ছিল, যে বাচ্চা দুটো আমার মান সম্মান ইজ্জত সব কিছু একটু বাড়িয়ে দিয়েছে। সত্যি টেপিকে দেখে আমার ঠিক সেম মনে হয়, ওকে মানুষ ভেবেছিল কি আর ও বেরোলো কি, মানে ওকে দেখে আমার ঠিক এটাই মনে হয়, ওকে আমরা ভাবতাম বাবা কি ওর ভেতরে শালীনতা বোধ, কি মান সম্মান, কি মার্জিত, কি ভদ্র বাড়ির মেয়ে, কি ভদ্র বাড়ির বউ, কি শিক্ষা, কি সংস্কৃতি, কি মিষ্টি মধুর কথা, আর এখন দেখি কি বাবা উশৃঙ্খল, কি নোংরা, কি মানে একেবারে মান সম্মান ইজ্জত কিচ্ছু নেই, কি বারো ভাকা, ছি 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 ছি, এটা তো
তো চলো, অনেকক্ষণ ধরে তোমাদের সাথে বকবক করলাম। শাশুড়ি বৌমার পর্ব কিন্তু ফুরায়নি, আর ননদ চলে গেছে। শাশুড়ি আমার নিরীহ ইয়েকে, আমার নিরীহ সন্ধ্যা রায় কে নিরীহ থাকলে চলবে না। সন্ধ্যা রায়, তুমি বটিটা হাতে নাও, বটি হাতে নাও। পুঁটি মাছ কাটিয়েছে না তোমার ননদ, যে ননদ তোমাকে পুঁটি মাছ কাটিয়েছে, ওই বটি হাতে নিয়ে একবারে বলে ছবি করে দাও। এক ছবল মারো, একবারে ছবি হয়ে যায়, যাতে ওর বরকে নিয়ে তোমার বাড়িতে বসে হয়। তো দল বল, তোর বর টর কারা আছে, নিয়ে আয়, দেখে নেবে। তো চলো, এই বিষয়টা পরের ভিডিওয়ে আসছে, অনেক বড় ভিডিও হয়ে গেছে। আমি জাস্ট তোমাদের সাথে মজা করতে আসি, গল্প করতে আসি, সময় কাটাতে আসি, কারণ আমি তোমাদের ভালোবাসি। টাটা, বাই বাই।